স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আজ জাতীয় চলচ্চিত্র দিবস, তাই ছায়াছবি কেন্দ্রিক নানা আয়োজন শুরু হয়েছে দেশ জুড়ে। কোথাও হচ্ছে চলচ্চিত্রের প্রদর্শন, কোথাও আলোচনা, কোথাও বা থাকছে সম্মাননার মতো আয়োজন। তবে সবচেয়ে বড় আয়োজন করেছে যথারীতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বিএফটিসি। তবে ছায়াছবির উন্নয়ন যার কাজ, সেই কাজ কতটা তারা করতে পারছে তা নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই। কারণ বছর বছর কমছে আমাদের প্রেক্ষাগৃহ, ছবির মুক্তির সংখ্যাও পরিষ্কার যে আমাদের চলচ্চিত্রের সুদিন আর নেই। এসব নিয়ে আজকের আলোচনা। এফডিসি এখন কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষক, চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক। স্বাগত আপনাদের। পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রথম মেয়াদে দায়িত্ব নিয়ে জানিয়েছিলেন আপনার প্রথম স্বপ্ন হচ্ছে চলচ্চিত্র শিল্পের সুদিন ফিরিয়ে আনা। তার মানে 2012 সালে দায়িত্ব নেওয়ার সময় চলচ্চিত্রের দুর্দিন চলছিল। পরিস্থিতি কতটা বদল হয়েছে এই 2 বছরে? পরিস্থিতির বদল হয়েছে আমি বলবো। এই জন্য বলবো যে যে কোনো জিনিস গড়বার আগে তার ভিতটা খুব শক্ত হওয়া উচিত, সব পরিষ্কার হওয়া উচিত। সেই জায়গাটা তৈরি হয়েছে এবং আমরা গত 2 বছরে দেখেছি সেটা এফডিসির কেন্দ্রিকই হোক বা বাইরেই হোক, বেশ কিছু ভালো ছবি নির্মাণের উদ্যোগ হয়েছে। অনেক যথা যে ছবিগুলো আমরা দেখছি এখন আর কি বাইরের, যেমন আমরা যদি এই এই ইসের কথা বলতে পারি, যে গহীনের শব্দ বলতে পারি, বা এই আইলার উপরে ছবিটা যেটা ডকুমেন্টারি, অবশ্য শুনতে কি পাও, এটা আমার কাছে খুব ভালো ছবি মনে হয়েছে, মানে অন্য ধরনের ছবি মনে হয়েছে। আমি শুনতে কি পাওকে আমি কিন্তু বলি না, আমি এর মধ্যে কিন্তু বৈষম্য নামে একটা ছবি হয়েছে, অ্যাডাম ডৌলা বলে এক ভদ্রলোক করেছেন। আমি এই ছবিগুলো যে অনেক হয়তো বলতে পারে যে কেন ভালো লাগছে, আমি বলবো যে এদের তৈরির ধরনটা আমার ভালো লেগেছে, অন্যরকম নতুন ধরনের। এই ছবিগুলি তৈরির ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন শিল্প সংস্থা বিএফডিসি কতটা কাজ? দুঃখজনক হলো সত্য যে এই যে কটি ছবির নাম বললাম এর একটাও এফডিসির সহায়তায় হয়নি। এটা বাইরের থেকে একেবারে হয়েছে, যার যার নিজ উদ্যোগে, নিজ সামর্থ্যে এবং নিজ যত রকমের সুযোগ সুবিধা অর্জন করতে পেরেছেন তার সেভাবে হয়েছে। এই হচ্ছে ইদানিংকালের সুদিন। আরেকটা সুদিনের কথা আমি বলবো এই জন্যে যে এফডিসিতে যারা চলচ্চিত্র নির্মাণ করেছেন আগে এবং এখন নতুন যারা করতে চাচ্ছেন, তাদের মানসিকতার একটা বিশাল পরিবর্তন হয়েছে। ডক্টর ফাহমিদুল হক, কিছুটা সুদিনে আসার আলোর রেখা পীযূষ বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন এবং বলছেন যে ভিত তৈরি করে এগোতে হবে। আপনি কতটা সুদিন দেখছেন? আমরা সাদামাটা ভাষায় কিছু মানে যদি আমরা পরিসংখ্যান দেখি, আমরা খুব সুদিন দেখছি না আসলে। আপনার কাছে কি মনে হয়? যেমন আপনি যদি বলেন শিল্প ঘোষণার পর 2012 সালে শিল্প ঘোষণা হলো, সেই বছর ছবি মুক্তি পেয়েছিল 47টি, শিল্প ঘোষণার পরে তা 44-এ নেমে আসে। আমরা দেখতে পাচ্ছি যে তথ্য মন্ত্রণালয়ের নথিতে দেখতে পাচ্ছি যে বিএফডিসির আধুনিক সম্প্রসারণের জন্য নেওয়া প্রকল্পে 60 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রথম কিস্তির টাকা খরচ করতে না পারাতে 9 কোটি 72 লাখ টাকা ফেরত গেছে। প্রেক্ষাগৃহ সিনেপ্লেক্স নির্মাণের জন্য 5 বছর পর্যন্ত কর মওকুফ করা হলো। 2 বছরে নতুন সিনেপ্লেক্স তৈরি হয়েছে মাত্র একটি। সবগুলি মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে কতটা আশাপ্রদ অবস্থা? আপনি যে প্রশ্নটা করেছিলেন বিএফডিসির মহাপরিচালককে, অন্য একটি আলোচনায়, একটি পত্রিকার গোল টেবিল আলোচনায় পীযূষদার ঠিক এরকমই 2 বছর আগে যে উনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে এরকমই 1.5-2 বছরের কথাই উনি বলেছেন, আমার যতদূর মনে পড়ে, যে এর মধ্যে একটা পরিবর্তন বাংলাদেশের চলচ্চিত্রে আসবে। তো এই জন্য সরকার এবং তার কিছু উদ্যোগের কথা তিনি উল্লেখ করেছিলেন। সেগুলো তখন আমার মনে হয়েছিল যে এই উদ্যোগগুলো জরুরি এবং এই উদ্যোগগুলো সময় উপযোগী এবং উদ্যোগগুলো আসলে পরিবর্তন আনবে। তো এই 2 বছরের মাথায় আমরা বলবো যে প্রোগ্রেসটা যেরকম আশাবাদ আমরা ব্যক্ত করেছিলাম বা তিনি করেছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী আসলে ফলাফল এখন আমরা পাইনি। আপনি যে সংখ্যার কথা বলছেন, কমে যাওয়াটা তো একটা ব্যাপার, তবে আমি মনে করি যে 100টি সাধারণ মানের চলচ্চিত্রের চাইতে 30টি ওয়েল মেড বা ভালো চলচ্চিত্র বা বিনোদন নির্ভর বলি বা যে ধরনের চলচ্চিত্রই বলি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে চাঙ্গা রাখার জন্য যথেষ্ট হতে পারে। সাধারণ 100টির বিপরীতে কয়েকটি ভালো চলচ্চিত্র 30টি। ফলে সংখ্যাটা নিয়ে আমি চিন্তিত না, এবং আমি কিছুটা আশাবাদী এই জন্য যে এক ধরনের কিন্তু কতগুলো জায়গায় একটা পরিবর্তন কিন্তু চলে এসছে। যেমন গত বছরের
ওই যে যেটাকে বলে সালতাম, আমি একটা পত্রিকার জন্য লিখছিলাম, সেখানে আমরা দেখলাম যে একটা মানে মৌলিক পরিবর্তন হয়ে গেছে, যে ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে 51টি চলচ্চিত্রের মধ্যে মাত্র 5টি ছিল 35 ফরম্যাটে নির্মিত, এবং বাকি সবগুলোই কিন্তু ডিজিটাল ফরম্যাটে নির্মিত। কিন্তু এফডিসি তে এখনো ডিজিটাল ফরম্যাটে নির্মাণ করার কোনো সুবিধা এখন পর্যন্ত নাই। এখনো নাই, কিন্তু আমি যতদূর জানি একটা প্রজেক্ট আকারে সেটা বাস্তবায়নের চলছে, এবং এক্ষেত্রে বাইরের কিছু কোম্পানি বা এফডিসির বাইরের কিছু কোম্পানি তারা উদ্যোগ নিয়ে এগিয়ে এসছে বলেই চলচ্চিত্রগুলো এত পরিমাণে ডিজিটাল ফরম্যাটে নির্মিত হয়েছে। তো এই জায়গায় আমি বলতে পারি যে একটা সিদ্ধান্ত নিতে পেরেছে, মানে প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র, যে ফরম্যাটটাকে, এই সময়ের ফরম্যাটটাকে তার সুনির্দিষ্টভাবে চিনতে পেরেছে এবং সেভাবে নির্মাণও শুরু করেছে। ফাহমিদা, এটা যদি আমাদের দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করতেন, আমি এটা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের কাছেও শুনবো, যে 35 মিলিমিটার থেকে ডিজিটাল ফরম্যাটে ছবি বেশি নির্মিত হচ্ছে, এইটা আমাদের চলচ্চিত্রের আসলে একটা উন্নয়ন কিনা? কারণ আমাদের অনেকগুলি প্রেক্ষাগৃহেতেই ডিজিটাল ফরম্যাটে চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা নাই, আমরা ডিজিটাল ফরম্যাটে চলচ্চিত্র বানানো এখনো ভালো করে বুঝতে পারতেছি না, তো এটা কি আসলে একটা খুব উন্নতির লক্ষণ? না, এটা জাস্ট কন্টেনার চেঞ্জ হয়েছে, আমি আপনার সঙ্গে একমত। কন্টেন্টে আসলে পরিবর্তনটা সেভাবে আসেনি, কিন্তু আমি মনে করি যে একই সঙ্গে ডিজিটাল জিনিসটা তো শুধু ফর্মের ব্যাপার না, এটা টেকনোলজিরও ব্যাপার না, এটার সঙ্গে একটা কালচার অ্যান্ড ইডিওলজিরও ব্যাপার আছে, দৃষ্টিভঙ্গি। মানে আপনি ডিজিটাল যুগে যদি আপনি শুধু টেকনোলজিটা নিলেন এবং আপনার মাইন্ডসেট থেকে গেল অ্যানালগ, তাহলে কিন্তু সেই যথাযথ পরিবর্তনটা কিন্তু আসছে না। ফলে আমি দুটোকে নিয়েই বলছি, কিন্তু আমি একটা একটা করে বলছিলাম যে এই ডিসিশনটার ফলে যেটা হয়েছে, এখনকার প্রজেকশনগুলো, আপনি যেটা হলের কথা বলছেন, যে অলরেডি অনেকগুলো হল কিন্তু অলরেডি, মানে একটু আগেও ছিল 50টি, আমি জানি না এখন এই মুহূর্তে কতটি হল ডিজিটাল ছবি প্রজেকশনের উপযোগী হয়েছে। সেটা মানে সব মিলিয়ে আমরা যেরকম একটা রোজি পিকচার ভাবি সবসময় বা লিখে টিখে আমরা বলার চেষ্টা করি, সেরকম করে হয়নি, কিন্তু যাই হোক প্রজেকশনটা অ্যাটলিস্ট ওভাবে হচ্ছে। এবং একটা পরিবর্তন তো হচ্ছে যে আপনার আগে 35 ফরম্যাটে যে ছবিগুলো নির্মিত হচ্ছিল, সেখানে অত্যন্ত বলা যায় যে ইনফেরিয়র মানে স্টক ব্যবহার করার কারণে অনেকগুলো দাগ থাকতো, মানে এটার প্রোডাকশন প্রসেসটা দুর্বল থাকার কারণে প্রথম দিন থেকে আমরা দেখতাম যে স্ক্রিনিং এর সময় অনেকগুলো দাগ থাকে। তো সেই জায়গায় রঙে পরিবর্তন এসছে, ঝকঝকে প্রিন্ট পাচ্ছি আমরা। ফাহমিদুল হক একজন দর্শক আমাদেরকে একটু প্রশ্ন করেছেন, এটি একদম আমার মনের প্রশ্ন। বাংলাদেশ এর যে চলচ্চিত্রের এখন যা অবস্থা, এফডিসি না থাকলে আমাদের কি হতো, বা এফডিসি না থাকলে আমাদের কি হবে? এফডিসি না থাকলে বলা মুশকিল যে কি হতো, মানে হয়তো ইন্ডিপেন্ডেন্ট ধারা বা এই স্ব-উদ্যোগে নির্মিত কিছু চলচ্চিত্র হতো, সেটা কিছু কিছু ফেস্টিভ্যালে যেত। আদারওয়াইজ আমরা একেবারেই সেরকম কয়েকটি দেশে আমরা থাকতাম, যে দেশগুলোতে কোনো চলচ্চিত্র বছরে 1টি কি 2টি নির্মিত হয়, সেরকম একটি দেশে থাকতাম এফডিসি না থাকলে। এফডিসি না থাকলে প্রাইভেট সেক্টরে শুটিং করে প্রাইভেট সেক্টরের ব্যবস্থাপনা নিয়ে আমরা ছবি পেতাম না, মানে না, এটা বলা মুশকিল। কারণ আপনার যদি মেইন স্ট্রিম একটা চর্চা না থাকে, ইন্ডিপেন্ডেন্ট চর্চাটাও বা অল্টারনেটিভ চর্চাটাও কিন্তু খুব বেশি দেখা যায় না কোনো দেশে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। মানে দর্শক নিশ্চয়ই এ ব্যাপারে ইয়ে হবেন। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের কাছে দাদা, আপনার কাছে প্রশ্ন, যে আপনাকে আমরা দর্শকরা ছোট পর্দার খুব সাংঘাতিক জনপ্রিয় মুখ হিসেবে বেশি চিনি, বেশি জানি। 2012 সালে আপনি যখন প্রথম এফডিসি দায়িত্ব পান, তখন আমরা কিছুটা হলো বিস্মিত হয়েছি কেউ কেউ। বড় পর্দার অভিভাবকের কাজটি আপনি কতটা উপভোগ করছেন? উপভোগ করে যে কোনো কাজকে উপভোগ করি। আমি ফাহমিদের কথার সূত্র ধরে দু একটি কথা বলি, যে আসলে এই ব্যাপারটা কি, এফডিসি না থাকলে কি হতো। আমি দেখি বিষয়টা কিন্তু খুবই, একটু পেছন থেকে বলি। সেটা হচ্ছে যে 1957 সালে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব এফডিসি প্রতিষ্ঠার বিলটি না আনতেন, তাহলে যেটা হতো, 58 সালেই কিন্তু আইয়ুব খান মার্শাল্লাহ নিয়ে এলো, এবং 58 সাল থেকে আপনি খেয়াল করে দেখবেন যে 70 পর্যন্ত যে মিলিটারি শাসন চলেছে পাকিস্তান আমলে, সেখানে কিছুই কিন্তু এই দেশে করতে দেয়নি। আমার কথাটা যদি একটুখানি রাজনৈতিক হয়, আমার কিছু করার নেই, কারণ আমার অবজারভেশনটা এরকম ভাবে যে 58 থেকে কোনো কিছুই করতে দেয়নি। এমনকি রবীন্দ্রনাথের চর্চাও সেখানে জোর করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। তার মানে কোনোদিনই এদেশে চলচ্চিত্রের জন্যে কোনো প্রতিষ্ঠান, মানে প্রাতিষ্ঠানিকভাবে কোনো উদ্যোগ কেউ নিতে পারতো না, নিতে দেয়া হতো না। কারণ এখানে অর্থনৈতিক ব্যাপারটা ছিল, এখানে যারা ছবি করতে চাচ্ছে তারা তখন লাহোরে যেত বা করাচিতে যেত,
পয়সাটা যেভাবে এখান থেকে শুষে নেওয়া হতো তখন তারা সেভাবে নিত, মানে নানান স্বার্থেই কিন্তু এখানে আর ঐতিহাসিকভাবে কখনো- এফডিসি একটি গুরুত্ব আছে যে এই মুহূর্তে এফডিসি না থাকলে কি হতো, এটা বোধহয় দর্শক জানতে আচ্ছা চেয়েছেন। সেটা বলছি আমি, জি, একটু জি, বলছি এই কারণে যেটা আসলে তাই হতো। এখন কি হতো, এখন কিন্তু একটুখানি আমি দ্বিমত পোষণ করছি ফাহমিদের সাথে, সেটা হচ্ছে যে এফডিসি না থাকলে এখন বেসরকারি উদ্যোগে অনেক কিছু হয়তো হতে পারত বা হতো বা হচ্ছে, চেষ্টা হচ্ছে, কিন্তু সেই উদ্যোগগুলো এখন যেভাবে এলোমেলো ভাবে হচ্ছে সেটা হয়তো আরো গুছিয়ে হতো। কারণ এখন অর্থলগ্নির মতন প্রতিষ্ঠান আছে, ব্যক্তিরাও এগিয়ে আসছেন, তো হয়তো এখন এফডিসিতে যেভাবে গত 5 দশক ধরে চলচ্চিত্র নির্মিত হয়েছে, অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, সেটি কিন্তু কখনোই হতো না। মানে বৃহত্তর ক্ষতি যেটা হতো সেটা বাংলাদেশের সিনেমা বা বাংলা ভাষার সিনেমা পশ্চিমবঙ্গেই বেশি আটকে থাকতো, আমাদের এখানে কম হতো। বিএফডিসির প্রথম কিস্তি 9,72,00,000 টাকা কেন ফেরত গেল? সেটা নানান রকমের আনুষ্ঠানিকতা আছে সরকারি প্রক্রিয়ার কেনাকাটায়। যদি ঠিক মতন সেই প্রক্রিয়াগুলো পালন করা না যায় তাহলে চলে যায়। এক্ষেত্রে কি তথ্য মন্ত্রণালয়ের দায় দায়িত্ব বেশি না আপনি না মনে করেন? না, এটা না, এই দায় সরকারের দায়িত্ব বেঁধে আপনার- দেওয়া কতগুলো নিয়ম তো আছে, আচ্ছা, সেই নিয়মের মধ্যে থেকে তো কিনতে হবে। না সরকার আপনাকে বরাদ্দ দিল, তারপর আপনি এইটাই ইয়ে করতে পারলেন না, সেটা কি একটু আমরা তো আমি জটিলতা আমি বলবো। করতে পারিনি তা নয়, কিন্তু এটা আমার আগে গেছে, আচ্ছা আবার আমার সময় কিছু গেছে, আবার কিছু কেনা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আবার এখন যেটা হচ্ছে, এখন শুধু একটা বলতে পারি যে আমি দেখতে পাচ্ছি যে এফডিসিতে আগামী 2 মাস 3 মাসের মধ্যে এমন কিছু জিনিসপত্র কেনা হবে যাতে এফডিসিতে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের সহায়তা পাওয়া যাবে। আপনি 2 মাস 3 মাসের কথা বলছেন যে আগামী এই এখন থেকে 2-3 মাসের মধ্যে, মানে আমরা ধরে নিতে পারি জুন জুলাই 2014, ম্যাক্সিমাম জুন জুলাই 2014 মধ্যে আমরা ধরে নিতে পারি। ফাহমিদ ভাই, ঢাকার কাছে কবিরপুরে যে 105 একর জমিতে যে চলচ্চিত্র নগর নির্মাণের কথা বলা হয়েছে, যে নির্মাণে কাজ চলছে, এই কাজটি মানে এই উদ্যোগটি নির্মাতাদের আসলে খুব খুশি করতে পারেনি কেন? মানে আপনার কি এই ব্যাপারে সেটা তো কোনো নির্মাতা ভালো বলতে পারবেন। না, একটা- আপনার কাছে কি মনে হয় যে একজন আমার কাছে তো সবসময় মনে হয় যে একটা ফিল্ম সিটি আলাদা করে থাকাই ভালো সেখানে। এই ফিল্ম সিটিটা সম্পর্কে কি আপনি এই ফিল্ম সিটিতে কখনো গিয়েছেন? মানে এটা কি না, আমি- অবকাঠামোগত সুবিধা অসুবিধা অন্য কোনো কারণে নির্মাতারা? না, আমি আইডিয়ালি বলছি, আমি আসলে এই জায়গাটা ভালো করে জানি না যে কতদূর কি আছে। এই কবিরপুরের কথা আমাদের অন্তত আমরা 2 দশক ধরে শুনছি বা আরেকটু কম সময় ধরে শুনছি, কিন্তু 3 দশক। তো এখন এটা আবার এসছে, আমি জানি না যে মানে সরকারের পরিকল্পনা কি। দাদা, কবিরপুর নিয়ে সরকারি পরিকল্পনা? কবিরপুরে 105 একর জমি সরকার বরাদ্দ দিয়েছিল জি। এফডিসিকে। জি, সেটি চলচ্চিত্র নগর করবার জন্য না, চলচ্চিত্র কেউ মানে কথাবার্তা দুরকমই শোনা যায়, কেউ বলছে যে ওখানে স্টুডিও করবার জন্য, কেউ বলছে নগর করবার জন্য। কিন্তু আমি বলি যে এটি এই জায়গাটিকে নিয়ে কিছুই কোনোদিন ভাবা হয়নি। একটা ছোট্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামো আছে, ওখানে পিকনিক হচ্ছে, ছোটখাটো শুটিং হচ্ছে না যে তা না, একটা বাউন্ডারি কিছুটা দেয়া আছে, ওয়াল মতন তার কাটা দেয়া আছে। কিন্তু আমি এখন যেভাবে আমি থাকাকালে এখানে আমি একাধিকবার গেছি, এবং আমি অনেক বাইরে যারা এইসব নিয়ে কাজ করেন, যারা এই ধরনের নগরী তৈরি করেছেন, চলচ্চিত্র নগরী, তাদের সাথে কথা বলে দেখেছি এবং বই ঠই পড়ে দেখেছি, এখানে যদি সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নগরী করা যায়, করা সম্ভব, জায়গাটা কিন্তু যথেষ্ট, তাহলে এই বাংলাদেশের চলচ্চিত্রের উন্নতির কতটুকু হবে আমি জানি না, নিশ্চয়ই হবে, ওখানে শুটিং হবে, এই হবে। আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, বিদেশের শুটিংও এখানে প্রচুর হতে পারে। বৈদেশিক মুদ্রা, যেখানে হলিউড থেকে তাহলে ছবি এটা করতে কোথায় আটকে থাকছে এখন? পরিকল্পনার জন্য, পরিকল্পনার জন্য। যথার্থ পরিকল্পনা। যারা শুধুই বলে যাচ্ছেন মুখে মুখে যে ওটা নগরী করতে হবে, এটা করতে হবে, ওটা তাহলে হবে না। এটা কি- এটাকে আধুনিক ভাবে চিন্তা করতে হবে, এবং চিন্তা করার সময় যে পার হয়ে গেছে তা আমি বলবো না। কিন্তু আমরা একটা বিরতি নিচ্ছি ডক্টর ফাহমিদুল হক। বিরতির পর ফিরে এসে আপনার কাছে যেটি জানতে চাইবো সেটা হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণের প্রসঙ্গে, কন্টেন্টের প্রসঙ্গে একটু আসি। যে অনেক তরুণ নাটক নির্মাণের মাধ্যমে হাত পাকিয়ে চলচ্চিত্র নির্মাণে আসতে চাইছেন, কেউ কেউ এসেছেন, এই ধারা চলচ্চিত্রের জন্য কতটা কল্যাণকর বা ভালো, এই পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো আমাদের রয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি আপনি আলোচনা করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর ফাহমিদুল হক নাটক নির্মাণের পরে বা নাটক নির্মাণের সাফল্য অর্জন করে পরে চলচ্চিত্রে আসাটা এবং তার যে কিছু অভিজ্ঞতা, কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, আপনার মূল্যায়ন তার সম্পর্কে? এই জায়গায় ব্যাপারটা এরকম যে কিছু মেকার আছেন যারা চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছেন, কিন্তু চলচ্চিত্র নির্মাণের যে বিশাল একটা ব্যাপার, সেই জায়গায় সমর্থ না হয়ে উঠতে পেরে
টেলিভিশনে গিয়ে মানে চালচ্চিত্রিক গুণাবলী সম্পর্ক নাটক নির্মাণ করার চেষ্টা করেছেন। আবার উল্টোটাও আছে যে টেলিভিশন করতে করতে তাদের মনে কিছু কিছু নির্মাতার মনে হয়েছে যে হোয়াই নট ফিল্ম, হ্যাঁ, তারপর তারা ফিল্ম করেছেন এবং দু একটা চলচ্চিত্র তো আমি মনে করি যে বেশ ভালো হয়েছে, যেমন রেদওয়ান রনির চোরাবালি কিংবা নোমান রবিনের কমন জেন্ডার, এগুলো হলো এই দ্বিতীয় গ্রুপের। আবার প্রথম গ্রুপে আছেন ধরেন যে নুরুল আলম আতিক, হ্যাঁ, অমিতাভ রেজা, এরা আছেন যারা ইভেন এমনকি কারো কারো ফিল্ম সোসাইটি ব্যাকগ্রাউন্ড, তারপরে তারা সিরিয়াস চলচ্চিত্র বোঝেন, করতে চান, কিন্তু উপায়ন্তর না দেখে টেলিভিশনে তারা কাজ করেছেন। তো এই দুটো ব্যাপারই আসলে আমি পজিটিভলি দেখতে চাই, কারণ ভালো চলচ্চিত্র হওয়া বা সুস্থ বিনোদন নির্ভর চলচ্চিত্র হয়ে যাওয়াটাই হলো বড় ব্যাপার। আবার আরেকটা ভাবনা আছে যে 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 নতুন কিছু নির্মাতা আমাদের দরকার নতুন চলচ্চিত্রের জন্য, নতুন সিনেমার জন্য, যাদের টেলিভিশন একেবারেই টাচ করে নাই। মানে তিনি তো টেলিভিশনে ধর্ণা দিতে জানেনই, আবার টেলিভিশনও তাকে ডেকে এনে স্পর্শ করে নাই। তার মানে হলো ফ্রেশ একটা মাইন্ড নিয়ে, কারণ টেলিভিশন প্রোডাকশনে তো কিছু লিমিটেশনস আছে, বাজেট থেকে শুরু করে মানে কন্টেন্টের জায়গায়, বক্তব্যের জায়গায় অনেক কিছুই টেলিভিশনে বলা যায় না, যেটা একটা ভালো ফিল্মে, সিরিয়াস ফিল্মে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব, যদিও সেন্সর বোর্ড ইত্যাদি সেখানে আছে। ফলে মোড অফ প্রোডাকশন টেলিভিশন এবং ফিল্মের অনেকখানি আলাদা, হ্যাঁ, যে কতটা মানে এটা আমি বলবো সিরিয়াসনেসেরও পার্থক্য। ফলে টেলিভিশন সেক্টর থেকে কেউ যদি ফিল্মে এসে কন্ট্রিবিউট করতে চান, তাদের ওই পার্থক্যটা বোঝারও ব্যাপার আছে, এবং কেউ কেউ সফলভাবে বুঝতে পারছেন, এবং কিছু কিছু, যদিও সংখ্যায় খুব বেশি না, ভালো চলচ্চিত্র নির্মিত হয়েছে, উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। এটাকে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই। ওকে, পীযূষ বন্দ্যোপাধ্যায় দাদা, আপনার কাছে প্রশ্ন যে এফডিসির কাজ কি শুধু চলচ্চিত্র নির্মাণে সহায়তা করা, নাকি সিনেমা প্রদর্শনী বিষয়টি নিয়েও আপনারা ভাবছেন? যেখানে আমরা দেখছি যে প্রতি বছরই প্রদর্শনীর মানে যেখানে করা হয় প্রেক্ষাগৃহের সংখ্যা অনেক কমে যাচ্ছে। এটা আমি আসবার পরে জেনেছি যে এটি এফডিসির কাজ নয়, কিন্তু একসময় এফডিসি কিন্তু এটা নিয়ন্ত্রণ করত, এবং আমার মনে হয় যে এফডিসি যখন নিয়ন্ত্রণ করত তখন সিনেমা হলগুলোতে দেখভাল করার ব্যাপারটা খুব ভালো ছিল, তদারকির ব্যাপারটা ভালো ছিল, এবং খবরাখবর খুব প্রত্যক্ষভাবে জানা যেত। এখন যেটা জানা যাচ্ছে না, এই বিষয়টি এফডিসির নিয়ন্ত্রণে আসলে চলে এলে ভালো হয় বলে আমার মনে হচ্ছে। এটা আমি আমার অবজারভেশন থেকে বলছি। তাতে করে কি হতো যে কোন ছবি কোথায় চলছে এর হিসাব নিকাশও কিন্তু সরকারের কাছে একটি সংস্থা সরাসরি জানতো। এখন তথ্য মন্ত্রণালয় বা ডিসির আন্ডারে চলে গেছে, খবরটা কিন্তু ঠিক মতন আসছে না। আচ্ছা, যার জন্য পাইরেসির ব্যাপারগুলো কিন্তু হচ্ছে, তখন খবরগুলো অনেক দেরিতে আসে, ততদিনে জাল লোপাট হওয়ার হয়ে যায়, অথবা যে বাদে ছবিগুলো অনেক সময় সেন্সার হয়ে গেছে, সেই সেন্সার যেটা বাদ দিয়েছে সেগুলো লাগিয়ে আবার সেটা চালানো হচ্ছে। এটি খুবই একটি ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে যোগ দিয়েছেন আমাদের সবার প্রিয় নায়ক জনাব ফারুক। আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত। আপনার কাছে আসার আগে ডক্টর ফাহমিদুল হক, আপনি কি এই বিষয়ে কোনো কিছু বলবেন, যে চলচ্চিত্র যে প্রদর্শনের বিষয়টি সেটি এফডিসির বাইরে থাকাটা সঙ্গত, নাকি এফডিসির কাছেই এই বিষয়টি থাকলে ভালো হতো? আপনার কাছে কি মনে হয়? আমি ডক্টর ফাহমিদুল হকের কাছ থেকে বিষয়টি একটু শুনি, আপনার কাছে আমি একটি মৌলিক প্রশ্নই করতে চাই। না, প্রদর্শনের বিষয়টি তো আসলে প্রদর্শকদের একটা নেটওয়ার্ক, তাদের আওতায় থাকা উচিত। এখন এফডিসি তো আপনার কি ধরনের প্রতিষ্ঠান, এটা মনে হয় ধারণাগত পরিবর্তন নানা সময় নানাভাবে ডিফাইন করা হয়েছে, যে এটা কি কেবলই উন্নয়ন করবে, নাকি পুরো প্রোডাকশন প্রসেসে এফডিসি ইনভলভ থাকবে, নাকি কেবল কিছু সহায়তামূলক মানে সার্ভিস দেবে। এই ক্ষেত্রে আমি একটু তথ্য দিই। আগে কিন্তু পুরো প্রসেস মানে পুরো প্রক্রিয়াতেই এফডিসির সম্পৃক্ততা থাকতো, এমনকি এফডিসি চলচ্চিত্র নির্মাণও করেছে। মানে এখন ধীরে ধীরে এফডিসি ছোট হয়ে আসছে, বিমানের রুটের মতো কিছুটা হলেও। আমি আসছি, আমি একটু জনাব ফারুক আপনার কাছে জানতে চাইবো যে আমার মৌলিক প্রশ্নটি হচ্ছে যে আপনি শেষ কবে হলে গিয়ে একটি ছবি দেখেছেন? দেখা হয়েছে খুব শীঘ্রই? এটা তো না, অনেক আগে কতদিন আগে? আমার মনে হয় সুজন সখীর সময় আপনি হলে গিয়ে ছবি দেখেছেন? তারপর আর হলে গিয়ে ছবি দেখা হয়নি কেন? না, আমার সৌভাগ্য হয়নি, নিজের ছবি নানান কারণে হয়নি।
আর হলে গিয়ে তো আমাদের ছবি দেখা সম্ভব হয় না। সেটা তো মানে নায়ক ইয়ে হওয়ার কারণে। এমনি হলে ছাড়া এমনিতে ছবি দেখেছেন, বাংলা ছবি শেষ? হ্যাঁ, শেষ ছবি আমি তো ওই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে জুরি হিসেবে আপনি জুরি হিসেবে ছিলাম, ওখানে আমার বেশ ছবি দেখা হয়েছে। দর্শক হিসেবে আপনি কোনো ছবি দেখেছেন? আমি ওখানে কিন্তু দর্শক হিসেবেই ছবি দেখি, আচ্ছা, এর সাথে একটু হিসাব নিকাশের আপনি ব্যাপারটা থাকে। চলচ্চিত্র বা জুরি একজন, আপনার কাছে আপনার চোখে গত 2-1 বছরের মধ্যে ভালো ছবি দুই একটি নাম বলবেন বা কয়েকটি নাম বলবেন? না, আমার তো নাম বলা সম্ভব না, তবে যেগুলো হয়েছে আমার দেখা হয়নি 2 বছরের মধ্যে। আচ্ছা আমি এর আগে ছিলাম রে ভাই। আচ্ছা, সেইগুলির মধ্যে ভালো ছবি আপনার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের চলচ্চিত্রের ট্রেন্ডটা কি, সেটা একটু বুঝতে চেষ্টা করছি আমি, যে আপনার চোখে যে বাংলাদেশে ভালো ছবি হচ্ছে, ট্রাই হচ্ছে, চেষ্টা ট্রাই হচ্ছে। যেমন আমাদের সময় যে ছবিগুলো হতো, এখানে যেমন ক্লাসিক বলা হয়, তো চলচ্চিত্রকেই কিন্তু আমি ক্লাসিক বলি। আচ্ছা যে একটা মানে বিজনেস হলেই এটা কমার্শিয়াল ছবি, এটা কিন্তু ঠিক না। আচ্ছা তো ওই হিসেবে যদি আমি বলতে যাই যে ভালো ছবি, খারাপ ছবি, মন্দ ছবি, তবে হ্যাঁ, ছবির কতগুলো দিক আছে। যেমন আমার যেটা মনে হয় যে ছবির মান যেটা ধীরে ধীরে কমেছে, এটা অনেকগুলো দিক আছে। যেমন একটা হলো রাজনৈতিক, রাজনীতির কারণে এই দেশে বারবার পরিবর্তন হয়েছে এবং আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। রাজনীতি দিয়ে সংস্কৃতি কিভাবে ধ্বংস করা হয়েছে, বা চলচ্চিত্রের ক্ষেত্রে কি প্রভাব করেছে রাজনীতি? অবশ্যই, কিরকম? কারণ চলচ্চিত্র বলছে যে তুমি এটা করবে, কিন্তু রাজনীতির কারণে বলা হচ্ছে যে এটা তুমি করতে পারবে না। যেমন এটাই একটু তো যদি বাধ্য। দর্শকদের জন্য যদি একটু উদাহরণ দেন বা একটু সহজ করে যদি না, বলেন। উদাহরণ আর একটু সহজ যদি করি, যে 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জি যে চলচ্চিত্রগুলো হয়েছে, সেগুলো করতে গেলে বাধা আসছে যে তুমি এটা করতে পারবে না। যেমন আমাকে দেখাতে হবে মুক্তিযুদ্ধের ছবি, আমি দেখাতে হবে যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, বা বঙ্গবন্ধুকে দেখাতে হবে, বা স্বাধীনতার পক্ষের কোনো কথা বলতে হবে। তখনই বলা হলো যে তুমি পারবে না, আচ্ছা, সেইটা তুমি একটা বলতে হয়েছে। পারবে না। এইভাবে হয় কি, একটা ছবি যখন করি আমরা, তখন কি আছে আমার সাবজেক্টকে নিয়ে কিন্তু আমার এগিয়ে যেতে হবে। রাইট। আমি কিন্তু ওই রাজনীতি নিয়ে বসে থাকতে পারবো না। এই 2007 থেকে যদি ওই বাধাটি উঠে গিয়ে থাকে, এখন 2014, এই 7 বছরে তো এই বাধাটা ছিল না, তো কি ভালো ছবি হয়েছে? না, ভালো বা ছবি ছবি ট্রাই কি ভালো হয়েছে, হয়েছে? ট্রাই হয়েছে, ট্রাই হয়েছে, অনেক ছবি হয়েছে। যেমন আমি দেখেছি, যেমন ট্রাই হলো মুক্তিযুদ্ধের উপরে ছবি, গেরিলা, তো এটাকে আমি খারাপ বলতে পারি না। তারপরে এর আগে মনপুরা, এই যে ছবিগুলো, বেশ কিছু ছবি দেখেছি যেগুলো খারাপ বলতে পারি না। আর একটা জিনিস হলো যে ছবি বানানোর যে যন্ত্রপাতি, এখানে তো এফডিসির এমডি সাহেব আছেন, এগুলো তো হাল হকিকত খুবই খারাপ। তো এগুলো সেট করা, তারপরে আমাদের সেটের ব্যাপার থাকে, ফ্লোরের ব্যাপার থাকে, পরিবেশ, সব কিছু মিলিয়ে কিন্তু আবার এটাকে দেখতে হয়। ডক্টর ফাহমিদুল হক, জনাব ফারুক, আপনাকে ধন্যবাদ। আপনি বিএফডিসিতে খুব শিগগিরই কি গিয়েছেন? আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল খুব শিগগিরই, কিন্তু আমি আগে যখন গিয়েছি তার সাথে বড় কোনো পরিবর্তন টের পাইনি। ওই কারিগরি জিনিসগুলো আমি বুঝতে পারিনি যে খুব বড় পরিবর্তন হয়েছে ফ্লোরে, বা আমাদের যে অন্যান্য যন্ত্রপাতি যেগুলি, সেটা লাইটিং হোক, ক্যামেরা সেট বানানোর অ্যাপারেটাসে হোক, সেইটা আপনি কিরকম মনে করেন? আপনি কি খুব আমি গিয়েছি, ওই তো মানে একটা সেমিনারে পেপার প্রেজেন্ট করেছিলাম, সেটা বছর 2 আগে। জি, 1.5 বছর আগে। 1.5 বছর আগে। জি। তো সেটা তো একটা কাজে যাওয়া, ফলে ঘুরে দেখার ব্যাপার ছিল না। কিন্তু আমার তো মনে হয় যে মানে গত 1 দশক ধরে এফডিসির অবকাঠামো বলি, বা যন্ত্রপাতির সুযোগ সুবিধা বলি, বা পুরো মানে চলচ্চিত্র পরিবেশ বা সংস্কৃতি বলি, সেটা আগের যে স্ট্যান্ডার্ড ছিল তার চেয়ে কমে এসছে বা ফল করেছে আর কি। এবং যেহেতু বিজনেসটাই খারাপ হয়ে গেছে, মন্দা চলেছে, ফলে আমরা এরকমও তো শুনি, বা নিশ্চয়ই ঘটে এটা, যে ওই যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে বরং বিজ্ঞাপন নির্মাণে, কিংবা ধরুন যে
কোটিপতি কে হবেন সেই অনুষ্ঠান নির্মাণে অনেকখানি সাফল্যের সঙ্গে ব্যবহার করা হয়েছে, যতটা না চলচ্চিত্র নির্মাণে ব্যবহার করা হয়েছে। মানে সব মিলিয়ে আসলে একটা মানে কি বলবো যে একটা ক্ষয়ের সময় ছিল। তো এখন তো গত 2-4 বছর ধরে আমরা সবাই আশাবাদ ব্যক্ত করে যাচ্ছি যে সময় পাল্টাচ্ছে বা পাল্টাবে, না, মানে কিন্তু তার তার মানে না, নিদর্শন আমরা এখনো সেভাবে দেখতে পাইনি। না, আমরা আশাবাদ সবাই আশাবাদ ব্যক্ত করে যাচ্ছি যে সময় পাল্টাচ্ছে বা পাল্টাবে, না, মানে কিন্তু তার তার মানে না, নিদর্শন আমরা এখনো সেভাবে দেখতে পাইনি। না, আমরা আশাবাদ ব্যক্ত করে যাচ্ছি যে পাল্টাবে, কিন্তু সত্যিকার অর্থে যদি আমি প্রশ্ন করি যে পাল্টেছে কিনা, কারণ আমার কাছে মনে হয়েছে যে পাল্টায় নাই। আপনি কি অবশ্য আপনি বলছেন যে আপনি 1.5 বছর আগে গিয়েছেন, দৃশ্যমান ভাবে আসলে পাল্টায় নেই তেমন। দৃশ্যমানভাবে, আমি জি, একমত জি। খালেদের সাথে, কিন্তু পাল্টানোর মতন পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে। পাল্টানোর মতো এটার পরিস্থিতি ফল এবং হয়তো কিছু কয়েক বছর পরে পাওয়া যেতে পারে। চলচ্চিত্রের ফল কিন্তু 1-2 বছর 2 বছরে পাওয়া যায় না। আমরা আশা করছি যে তবু আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা দেখতে চেষ্টা করব যে আর কতটা আমরা আশাবাদী হতে পারি। ফিরলাম আজকের বাংলাদেশে। আমি প্রথমে জনাব আকবর হোসেন পাঠান ফারুক আপনার কাছেই আসতে চাই যে আপনার পুরো নামটা বলার সুবিধা নেওয়ার ক্ষেত্রে। অবশ্য পীযূষ বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আপনি যে জায়গা থেকে 75 সালে চলচ্চিত্র সেই জায়গাটি বলতে চান, আমরা এটি আপনার কাছে পড়ে আসবো। আমরা আপনার কাছে প্রথম শুনতে চাই যে আপনাদের সময় প্রধান বিনোদন ছিল টেলিভিশন, যেটা আমরা ইয়ার সময় প্রধান বিনোদন ছিল হলে গিয়ে ছবি দেখা, সরি টেলিভিশন ছিল না তখন, আমরা যেটি বিরতির সময় আলোচনা করছিলাম। এখন আকাশ সংস্কৃতির কথা বলা হচ্ছে, ইন্টারনেট ডাউনলোডের কথা বলা হচ্ছে। আপনি কি মনে করেন সুজন সখী এখনো প্রথমবারের মতো আসলে সারা জায়গাতে পারতো? হ্যাঁ, আমার মনে হয়, আপনার কারণ মনে হয়? আমি চলচ্চিত্রকে একটু ডিফারেন্ট ভাবে দেখি। যেমন আমাদের শেষ সময়টায় এই আকাশ সংস্কৃতি কিন্তু ঢুকে গিয়েছিল, কিন্তু আমি দেখেছি যে সেই জায়গায় কোনো এফেক্ট হয়নি। আচ্ছা, এটা রিজন আমি যেটা বুঝি যে চলচ্চিত্রটা একদম ডিফারেন্ট একটা ফ্রেমে বাঁধা থাকে। ওখান থেকে যে জিনিসটা আসবে সেটা মানুষের যদি মানুষের হৃদয়ে টাচ করতে না পারে, আরো অনেক ইনভলভমেন্ট কিন্তু চলচ্চিত্রে থাকবে। যেমন বড় স্ক্রিনের একটা ব্যাপার থাকে, অন্ধকার ঘরে ইনভলভমেন্ট আপনি যেটা বলছেন বিরতির অন্ধকার সময়, ঘরের আপনি ভেতরে যখন দেখবেন ইনভলভমেন্ট ছোট একটু পর্দা বাড়বে। এবং বড় পর্দার দেখার যে পার্থক্যটা, সেই পার্থক্য যদি আমাদের সিনেমা হলে আমরা ক্রিয়েট করতে না পারি, এটা সিনেমা তাহলে হলের একবার দোষ। যে দর্শক আগ্রহ নিয়ে আসবে সে আবার ফিরে যাবে। তো মানে আমাদের সেটা কন্টেন্ট এবং প্রজেকশনের জায়গায়, সব পরিবেশের জায়গায় এটা যে অনেকখানি ডিফারেন্ট। এমনি চলচ্চিত্র মাধ্যম হিসেবে নিজেকে তো সে বারবার চেঞ্জ করেছে না, টেলিভিশন এসেছে, তারপর সে নিজেকে ওয়াইড স্ক্রিন করেছে, ডলবি সাউন্ড এনেছে, 3D এখন চলে এসছে। তার মানে টেলিভিশন সবসময় অন্যান্য ভিজুয়াল মাধ্যম, চলচ্চিত্র সবসময় অন্যান্য ভিজুয়াল মাধ্যম থেকে নিজেকে আলাদা করে রাখতে চেয়েছে এবং পেরেছে। তো সেই জায়গাটা যদি আমরা অ্যাচিভ করতে না পারি, আমাদের প্রজেকশন এবং আমাদের কন্টেন্ট যদি খুবই দুর্বল এবং গতানুগতিক হয়, তাহলে দর্শক প্রথমবার হয়তো দেখতে আসবে দেশের ছবি হিসেবে, কিন্তু আমি যদি তাকে আটকে রাখতে না পারি, সেরকম কন্টেন্ট দিতে না পারি, তাহলে দর্শক তার ঘরে গিয়ে সে অন্য ভাষার অন্য ছবি ছোট স্ক্রিনেই দেখবে। পীযূষদা, আপনি নিশ্চয়ই এই সম্পর্কে একটু ছোট করে বলবেন, কিন্তু আমরা তার সঙ্গে একটু যুক্ত করতে চাই যে সিনেমা বানানো, সিনেমা প্রদর্শন, বিশেষ করে প্রেক্ষাগৃহ রাখাকে এখন আর ভালো ব্যবসা মনে হচ্ছে না। প্রতিদিন প্রেক্ষাগৃহের সংখ্যা কমছে, প্রেক্ষাগৃহ ভেঙে বিপণী বিতান তৈরি হচ্ছে, অন্য কিছু তৈরি সেটা হচ্ছে। আমাদের এখানে হচ্ছে, আমাদের কথাই বলছি, কোথাও তো সেটা হচ্ছে না। আমাদের কথাই বলছি। এটা কেন হচ্ছে? বিপণনের জায়গাটা খুব ভালোই হচ্ছে, বাণিজ্য ভালোই হচ্ছে। আমরা তো কখনোই, আমার কাছে মনে হয়, আমার অবজারভেশনে, যে আমার মনে হয় আমাদের এখানে মার্কেটিং এর ব্যাপারটা কখনো আমরা ভাবিনি, বা ভালো জায়গায় যে সিনেমা দেখাতে হয় সেটা নিয়েও কিন্তু আমাদের সিনেমা হলের যারা মালিক কর্তৃপক্ষ আছেন তারাও কিন্তু খুব একটা ভাবেনি। তারা কি একসময় ব্যবসা করেননি? ফারুক সাহেবদের ছবি কি তারা প্রচুর ব্যবসা করেননি? রাজেক সাহেবদের ছবি কি ব্যবসা করেননি? প্রচুর ব্যবসা না করেছে। করেছে, তারা যে বিনিয়োগটা করেননি পরবর্তীতে, তারা সময়ের সাথে নিজেকে খাপ খাওয়াননি আমার মনে হয়। এই যে ছবি সারা পৃথিবীতে ডিজিটাল প্রক্রিয়াতেই দেখানো হচ্ছে, এটা আর কখনোই অ্যানালগে ফিরবে না, কিন্তু ছবি বানানো কিন্তু অ্যানালগে থেকেই যাচ্ছে, 35-এ থেকে যাচ্ছে। যেমন এফডিসিতে 35-এর যে সাপোর্ট দেওয়ার যে জিনিসগুলো আছে, এফডিসিতে যে ক্যামেরা আছে, সেই ক্যামেরাটি পৃথিবী বিখ্যাত ক্যামেরা বলতে পারা যায়, মানে অ্যানালগ ক্যামেরা হিসেবে, 35-এর ক্যামেরা হিসেবে। অ্যারি 435 খুব ভালো ক্যামেরা, মানে কাজ হচ্ছে না বলে হয়তো এখন ব্যবহৃত হচ্ছে না, কিন্তু খুব ভালো ক্যামেরা। এফডিসিতে এই সাপোর্টগুলো তো খুব ভালো ছিল। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে
এখানে কোথায় আমারও একটু হয় মাঝে মাঝে আমি সবসময় ভাবি এসব নিয়ে, যেহেতু সারাদিন এফডিসিতে থাকি, চলচ্চিত্র নিয়ে ভাবি। সেখানে আমার মনে হয় যে যেখানে সারা পৃথিবীতে এই এখন তার বিগ ওয়ান থিয়েটার কনসেপ্ট থাকছেই না কোথাও বলতে গেলে, বা বিগ থিয়েটার কনসেপ্ট থাকছে না। সে এখন কিন্তু সবখানে কিন্তু ছোট 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 150, 200, 250, 300, তাই তো হয়ে যাচ্ছে। তো এই ভাবনাগুলো কিন্তু আধুনিক ভাবনা ভাববার জন্যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরও তো নিজের দক্ষতা বৃদ্ধি দরকার আছে। জনাব ফারুক, আমরা ভালো কাহিনী, ভালো হৃদয়গ্রাহী গান এগুলি পাচ্ছি না, যে এর কারণটা কি? ডক্টর ফাহমিদুল হক একটি বলতে চেষ্টা করছিলেন যে সংকটের শুরু হয়েছে 60-এর দশকে, যেটি কথিত স্বর্ণযুগ, সেই সময় থেকে। আপনি কিভাবে দেখেন যে আমরা কিন্তু আসলে যত কথাই আমরা বলি যে আমরা যদি ভালো কাহিনী পেতাম, হৃদয়গ্রাহী গান পেতাম, জমজমাট কোনো ডায়লগ পেতাম, তাহলে হয়তো আমরা দেখতে যেতাম ছবি, যেমন প্রেক্ষাগৃহে থাকতে হলে এটা একটা বিজনেস। এটা পাচ্ছি না কেন আপনার কাছে কি মনে হয়? না, যেমন না, এটা প্রেক্ষাগৃহ থাকলে যেত না মনে হয়। না না, ওইটা আসলে এই যে পাওয়া যাচ্ছে না, জি। মানুষের অভাব, ভালো রাইটার পাচ্ছি না। তারপরে ওই সময় যে 60-এর দশক থেকে যে জিনিসগুলো এসছে, যেমন সিঙ্গারের কথাই বলি, গানের কথা বললেন, তো সিঙ্গার 60-এর দশক থেকে যারা ছিলেন 90 পর্যন্ত, এরপরে কোথায়? নেই তো। ওই যে গ্যাপটা তো এখনো পূরণ হয়নি, ওটা তো আমরা কভার করতে পারিনি। এটা কি মানে প্রশ্ন করা হলো এমন ভাবে যে আমরা ধরেই নিয়েছি যে ওটাই ভালো ছিল, এখন যা হচ্ছে ভালো হচ্ছে না? আর অনেক ভালো ভালো গান হচ্ছে, মেলোডির গান, যে গানগুলোতে মেলোডি আছে সেই গানগুলো কিন্তু এখন হিট করছে। এটা লক্ষ্য করে দেখবে না, সিনেমার আপনার কথাটার মধ্যে যুক্তি আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন আমরা ভালো ছবি পাচ্ছি না, যদি এটি একটা হাইপোথিসিস হিসেবে ধরে নেই। ডক্টর ফাহমিদুল হক, আপনি হাইপোথিসিসের সাথে একমত কিনা? আর ভালো কাহিনী, ভালো গান, ভালো সংলাপ পাচ্ছি না বলে যে অভিযোগটি রয়েছে, সেটির সাথে আপনি একমত কিনা? না, আগের চাইতে এখন মানে সাধারণভাবে আসলে ব্যবসাও ভালো হচ্ছে না, ভালো ছবির সংখ্যাও কম, গান অনেকগুলো হয়তো ভালো হচ্ছে, কিন্তু সব মিলিয়ে আমরা ভালো বলতে পারি না। যেমন আগে একটা হলো অন্য অপশন ছিল না, চোখ বুজে মানুষ সপ্তাহে একটি চলচ্চিত্র দেখতে যেত, যে ছবি থাকতো সেটা দেখে বিনোদিত হয়ে ঘরে ফিরতো। এখন বিনোদনের তো অনেক অপশন, ফলে সে মানে একজন দর্শক বাছাবাছি করেন যে আমি সিনেমা হলে কেন যাব আর কি। তো সাধারণভাবে আসলে এখন আমাদের সব পুরো মানটাই যে আমি বলবো যে ভালো আছে ওই সময়ের তুলনায়, তা না। কিন্তু আমি বলেছি যে ওই সময়েও যে স্বর্ণযুগটা আমরা যেটাকে বলি, সেই সময়েও যে ব্যাপারটা ছিল, সেটাও যে আমাদের মানে ক্রিটিক্যাল বা গভীরভাবে বিশ্লেষণ করলে সেটাও খুব উন্নত ছিল আমি বলতে চাই না। কারণ হলো কেন, তা একটা এক্সটার্নাল ফ্যাক্টর আসলো, ভিসি আর ভিসিপি আসলো, আর আমি হুড়মুড় করে আমার পুরো ভবন পড়ে যাবে কেন? মানে আমাদের নিজের ভেতরের ব্যাপারগুলো যদি মানে সৃজনশীলতার জায়গায় আমরা যদি সাধারণভাবে একটা উন্নত স্তরে থাকতাম, তাহলে বাইরের ধাক্কাগুলো আমাকে মানে সাময়িকভাবে বিপর্যস্ত করতো, কিন্তু আমি আবার ঘুরে দাঁড়াতে পারতাম। তো যেটা হয়েছে, আপনি ভারতে দেখেন যে তাদের সৃজনশীলতার যে প্রকাশ, সেটা কাহিনীর জায়গায় বা ফর্মের জায়গায় এটা ঘষামাজা করতে করতে এটা পিছিয়ে না এসে আরো সামনে যাচ্ছে, যার ফলে এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলো থাকার পরেও কিন্তু তারা মানে তাদের এক্সপ্যানশন হচ্ছে। ভারতে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কি আছে? যে একই মানে যে স্যাটেলাইট টেলিভিশন, একই রকম ইন্টারনেট ডাউন পেনিট্রেশন, একই রকম ভিসিআর ভিসিপি, এগুলো সবই তো একই সময় এসছে। তারপরে ভারতের জাতীয় ভাষা এখন অনেকটা ইংরেজি হয়ে গেছে বলে, কিন্তু ওদের ইংরেজি ছবিগুলি দেখতে এখন আর ভাষাগত কোনো সমস্যাও নাই বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ আর অতীতের সাথে ইয়ের তুলনায় আমি একটি কথা বলতে চাই যে আমরা যে গানগুলি ডাউনলোড হয় বিভিন্ন মোবাইল টেলিফোন কোম্পানির, তাদের হিসাবে কিন্তু আমরা দেখি এখনো সুজন সখীর গান বা অনন্ত প্রেমের গান বা আরো কিছু জনপ্রিয় ধারার মধ্য 70 থেকে মধ্য 80 বা আর্লি 90 এই সময়ের গানগুলি বেশি ডাউনলোড হচ্ছে। সেই তুলনায় আমি বলছিলাম যে আমরা একটু পিছিয়ে থাকছি কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে এই পর্বে আসার কথা শুনবো এবং কিছু তারিখ হয়তো আপনার কাছে জানতে চাইবো, যে আপনি একটি অবশ্য বলেছেন যে 3-4 মাসের মধ্যে নির্মাতারা বিএফডিসির কারিগরি সহায়তা পাবেন ডিজিটাল ক্ষেত্রে, সেটিও আপনার কাছে একটু পরিষ্কার শুনবো এবং ফারুক এবং ফাহমিদুল হকের কাছেও কিছু আসার কথা শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিচ্ছি।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমরা নায়ক ফারুক, প্রযোজক ফারুক এর কাছে জানতে চাইবো যে আপনি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আসার জায়গাটা দেখেন কিনা, এবং আপনার এফডিসির কাছে প্রত্যাশাটা কি আগামী বছরে, এই বছরে, নিকট ভবিষ্যতে? আসার কথা যেটা, এটা আমি পরে বলি, যে এফডিসির কথাটা আমাকে আগে বলতে হবে। আমার তো অনেক কিছু প্রত্যাশা। এফডিসির কাছ থেকে যে জিনিসগুলো চাই, এফডিসি কি কখনো জিজ্ঞেস করেছে যে আপনি কি কি চান? কতগুলি সিস্টেম আছে যারা ছবি তৈরি করেন, যারা ছবি আপনার প্রযোজক, যারা মেকার, যারা অভিনেতা, যারা ইনভলভমেন্ট যাদের, যেমন টেকনিশিয়ান, এদের নিয়ে কিন্তু একটা মত বিনিময়ের ব্যাপার আছে। যখনই এফডিসি কিছু করতে যাবে যে আমি কিছু আনবো, কি কি জিনিস আমার আনা দরকার, আমাদের এখানে ফিল্মের যে অবস্থা, এটাকে যদি একটু বেটার করতে হয়, শুধু গল্প বা মেধা বা অমুক এগুলি দিয়ে কিন্তু হবে না, মিলিয়ে টোটাল জিনিসটা কিন্তু টোটালিটিতে আসতে হবে। তো এই ধরনের মন মানসিকতা যদি না থাকে, আমি লেখাপড়া করেছি, ওতে দেখেছি যে এই ক্যামেরাটা ভালো, এই লেন্সটা ভালো, কিন্তু আমি এটা ফিল করছি না যে এটা আমি যে পড়াশোনা করেছি 30 বছর আগে, 40 বছর আগে, তো আজকে 40 বছর পরে আমার কোন জিনিসটাকে প্রয়োজন। তো এই জিনিসটা একটা গ্যাপ থেকে যাচ্ছে, যে কারণে এফডিসির কাছে চাওয়াটা আমার অনেক, কারণ এফডিসিতে আমার জীবনের অনেক বড় পরিবর্তন, আমার লাইফের, যে আজকে আমি ফারুক, মানে দুলু থেকে ফারুক হয়েছি এই এফডিসির কারণে। কারণ এফডিসিতেই ভালো ভালো ছবিগুলো করার সুযোগগুলো আমরা পেতাম। আপনি বলছেন যে আপনার প্রত্যাশা হচ্ছে যে সময়ের সাথে তাল মিলিয়ে এফডিসি, অবশ্যই, এবং সবার প্রত্যাশাটাই সেটা নির্মাতা, প্রযোজক, নায়ক, সবার কাছে, এবং একটা মত বিনিময়ের একটি ব্যবস্থা দরকার ছিল। তো এটা হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় হয়নি। ডক্টর ফাহমিদুল হক, আপনার প্রত্যাশা যদি আপনি একটু বলেন এফডিসির কাছ থেকে, এবং আপনি বাংলাদেশের চলচ্চিত্রে কোন জায়গাটা আসার বলে আপনি মনে করেন? আপনি অবশ্য বিরতির সময় বলছিলেন যে কিছু আশা জোর করেই বলতে হবে। না, প্রয়াত আলমগীর কবির তার 1979 সালের একটি বইতে বলেছিলেন, বা ওই সময়ে, যে পৃথিবীর অনেক দেশে যখন চলচ্চিত্র জাদুঘরে চলে যাবে, বাংলাদেশে তখনও চলচ্চিত্র নির্মিত হবে। এর একমাত্র কারণ হলো, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ চলচ্চিত্রের প্রেমী আর কি। দর্শক হলো আমাদের আস্থার জায়গা, মানে মানে কি বলবো, আশাবাদের জায়গা। কিন্তু সেই দর্শকের প্রত্যাশা আমরা মানে সেরকম ফিটটা আমরা করতে পারিনি। কিন্তু আমরা যদি সেই ফিডিংটা করতে পারি, তার প্রত্যাশা অনুযায়ী এই পরিবর্তিত সময়ে, পরিবর্তিত পরিবেশে, পরিবর্তিত চলচ্চিত্র নির্মাণ করতে পারি, তাহলে তো মানে আমার মনে হয় যে চলচ্চিত্র সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর মানে এই সম্ভাবনাটা সবসময় থাকছে এই কারণে যে আমাদের চলচ্চিত্র শিল্প রুগ্ন হয়েছে, ব্যবসা পড়ে গিয়েছে, কিংবা ক্ষয় হয়েছে, কিন্তু এটা একেবারে কখনো মৃত হয়ে যায়নি। নানাভাবে মানে মানে কঠিন সময়েও কিছু কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মিত হয়ে এসছে। এটা বলা যায় যে একটা সুতার মতো, এই সুতাটাকেই আরেক জায়গায় গ্রন্থিটা বাঁধলেই আমার মনে হয় যে এফডিসির কাছে প্রত্যাশা, যদি আপনি দুই এক এফডিসির কাছে প্রত্যাশা, তো আমি তার আগে ফাহমিদুলকে বলবো যে পরিবর্তিত সিনেমাটা কি হবে। পরিবর্তিত সিনেমা হলো যে আপনি ডিজিটাল ফরম্যাটে ছবি নির্মাণ করছেন, আপনার মানসিকতা বা এই সময়ের মানুষকে যেটা রিচ করতে পারে, এই সময়ের পরিবর্তিত আসলে সমাজও তো পাল্টাচ্ছে। পিচুসদা, এই ব্যাপারে আমি কিন্তু আসলে জনাব ফারুক যেটি বলছিলেন তার কাছ থেকে আসতে চাই যে আসলে এই সবটা জানার জন্য একটি মত বিনিময় বা তাদের কাছে প্রত্যেক সময় প্রত্যাশাটা জানার একটা চেষ্টাও এফডিসির থাকা উচিত, এবং উনি জানেন না যে আসলে এই চেষ্টাটা এফডিসির মধ্যে আছে কিনা। না, আমি তো করেছি, আমি তো পরিচালক সমিতি, আমি জয়েন করার পর থেকে পরিচালক সমিতির সাথে বসেছি। আপনি কি জানেন যে নির্মাতা, প্রযোজক, নায়ক, নায়িকারা কি চাচ্ছেন? তারা তাদের মতামত দিয়েছেন। জি, আমি শুরুতেই কিন্তু তাদের সাথে বসেছি, প্রত্যেকটা সমিতির সাথে বসেছি, আচ্ছা, ইন্ডিভিজুয়ালদের সাথে বসেছি। আচ্ছা, এমনকি মানে যাদেরকে বলা হয় যে আজকাল বলি না রাজনীতি দুই ভাগ করে দেয়, মানে রাজনীতিতে দুই ভাগ যারা, তাদের সাথেও বসেছি। আচ্ছা, আমি তাদের মতামত, আমি ক্ষেত্রে একটা উদাহরণ যোগ করি যদি সময় থাকে। সেটা হলো যে পীযূষদার আহ্বানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এবং আমার সহকর্মী দুজন মিলে একটা আর্টিকেল লিখে সেখানে একটা পেপার প্রেজেন্টেশনের জন্য আমাদের আহ্বান করা হয়েছিল। তো আমরা খেটে খুঁটে আমাদের পূর্বের অভিজ্ঞতা, পূর্বের গবেষণার একটা এক্সটেন্ডেড ফর্ম সেটা, তো ওখানে গিয়ে দেখলাম যে দর্শক যথেষ্ট, ঘর ভরেছে, কিন্তু এফডিসির লোক বলতে আমরা যারা জানি, প্রযোজক, পরিচালক, বিশেষ করে চেনা মুখগুলো,
তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন নাই। তার মানে একটা ছিলেন, দূরত্ব, কম বেশি কম কেন ছিলেন। করেন না? আমার একটা একটা দূরত্ব- প্রশ্ন আপনার কাছে যে এই কেন করেন কেন না? করেন নাটা আমরা একটু 20 সেকেন্ডে শুনি যে কেন এই যে- করেননি মানে সেটা তো উত্তর তো এফডিসি দিতে পারবে না। অবশ্যই এফডিসি FDC কে দিতে হবে। সবাইকে না, আহ্বান না, করেছে। এটা এফডিসি কে দিতে হবে। FDC কারণ সবাইকে- এটা চলে ভাই, আপনি একা এফডিসির এমডি না। না, না, আমরা তো না, আমাদের সবাইকে তো জীবন দিয়ে আমন্ত্রণ দেখে জানানো আসছি হয়েছে। এমডি। অবশ্যই আপনাকে ফাহমিদুল যে সেমিনারটির কথা বলছে, সেই সেমিনারটি অত্যন্ত সমৃদ্ধ একটি সেমিনার ছিল এবং এই ধরনের সেমিনার আমি বলছিলাম যে তার একটা উদ্যোগ ছিল গত 2 বছরে কিন্তু আমরা বেশ কিছু সেমিনার করেছি। আলোচনার জন্য। তাহলে বেশ কিছু আমরা বছর আসলে- নিতে আমরা হয়, আসলে বলতে খুবই হয়। আমরা আসলে খুবই অসমাপ্ত জায়গায় আছে আজকের বাংলাদেশ শেষ করতে হচ্ছে। তবে আমাদের ধারণা যে এফডিসি সেই উদ্যোগটি চালিয়েই যাবে এবং যে উদ্যোগটি শুরু করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং সেটি নিশ্চয়ই চালিয়ে আমরা যাবেন। বেশ কিছু সেমিনার এবং, করেছি, ওয়ার্কশপ করেছি। এবং এইগুলি চলতে কিন্তু থাকবে। আমার এবং জানা নেই ভাই এবং- এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। আমাদের আশা যে আপনি জানবেন এবং বাংলাদেশের আরে আমার জানা না চলচ্চিত্রের থাকলে তো আমাকে সঠিক বলতে ধারায় হয়। ফিরবে। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।